স্যার রেকর্ডটা অন করেন স্যার। রেকর্ড অন করাই আছে। ইওস্ট প্লাগইন অ্যাড করা পর্যন্ত আমরা দেখছি না গত ক্লাসে প্লাগইনস কিভাবে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরি থেকে ইনস্টল করতে হয়, এতটুকু ছিল। অন পেজ এসইও অন পেজ এসইও যেহেতু ওয়েবসাইটের ভিতরের কাজ, একটি ওয়েবসাইটে একবারে অন পেজ এসইও করতে হয়। সো একবার করার পরে এটা আর করতে হয় না। তো যা কিছু করতে হবে এটা টেকনিক্যাল কাজ। এখানে যদি আপনি ভুল করে ফেলেন, এসইও ফ্রেন্ডলি করে যদি আপনি পেজগুলো অপটিমাইজ না করেন, তাহলে যেটা হবে গুগল এই সাইটটাকে চিনবে না। অন পেজ এসইওটা করা হয় গুগলকে চেনানোর জন্য যে এই ওয়েবসাইটে এই ইনফরমেশনগুলো আছে। আমাদের টার্গেট করা কিওয়ার্ড দিয়ে যখন গুগলে সার্চ করবে, ওই কিওয়ার্ড রিলেটেড ইনফরমেশন দিয়ে গুগলকে জানিয়ে দেওয়া যে এই রিলেটেড ইনফরমেশনগুলো এই পেজের মধ্যে আছে। তো এখন একটি ওয়েবসাইটে আমি গত ক্লাসেও বলছিলাম, দেখেন পেজ থেকে অল পেজ। একটি ওয়েবসাইটে 10টা, 20টা, 50টা, 60টা অনেকগুলা পেজ থাকতে পারে। এখানে কতগুলা পেজ আছে দেখেন, 1 2 3 4 5 6টা। তো এটা জাস্ট, এটা এখনো ফুললি কাস্টমাইজ করা হয় না, এটা এক স্টুডেন্টের কি ওয়েবসাইট। সো এটা আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন এরকম অনেকগুলা পেজের ওয়েবসাইট পাবেন। এটা ক্লায়েন্টের বিজনেস অনুসারে পেজের সংখ্যাটা ভিন্ন ভিন্ন হবে। যদি বড় কোনো বিজনেস হয় ক্লায়েন্টের, তাহলে তার অনেকগুলা পেজ থাকবে। আর যদি স্পেসিফিক একটা ছোট্ট ক্যাটাগরির যদি ওয়েবসাইট হয়, তাহলে পেজের সংখ্যা কম থাকবে। তো এখন একটা পেজ অপটিমাইজেশনের জন্য আমরা ক্লায়েন্টের থেকে মিনিমাম $10 থেকে $15 চার্জ করব। এর থেকে কম দামে আমরা পেজ অপটিমাইজ করে দিব না। যেমন এখানে এই একটা পেজ অপটিমাইজ করার জন্য আমাদের কিন্তু $10 অথবা $15 চার্জ করতে হবে। যতগুলো পেজ থাকবে ততগুলা পেজের কাজ করতে হয়। মানে যতগুলা পেজ আছে একটি ওয়েবসাইটে, ততগুলা পেজ আলাদা আলাদাভাবে এসইও করতে হয়। এখন প্রথম অবস্থায় ক্লায়েন্ট আপনাকে তার ওয়েবসাইটের সবগুলা পেজের দায়িত্ব দিবে না, কারণ প্রথমে একটা বা দুইটা পেজ দিবে আপনাকে। দেওয়ার পর দেখবে যে আপনি আসলে কিভাবে কাজটা করে দিচ্ছেন, ভালোভাবে করে দিচ্ছেন কিনা। যদি ভালোভাবে করে দেন, তাহলে ক্লায়েন্ট তার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে ওই পেজের কাজগুলা দিবে। আর যদি ভালোভাবে করতে না পারেন, তাহলে দিবে না। তো এখন এই পেজগুলা অপটিমাইজ করার জন্য প্রথমে আমাদের ইওস্ট এসইও প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে। তো অন পেজ এসইও করার জন্য আমরা মানে ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয় অন পেজ এসইও করার জন্য, ইওস্ট এসইও হচ্ছে পপুলার প্লাগইন। প্লাগইন কি এটা আমি গত ক্লাসে বুঝিয়েছি। প্লাগইন হচ্ছে সেই জিনিস,
সোজাভাবে বলতে গেলে এটা হচ্ছে একটা কি এসইও করার, অন পেজ এসইও করার হাতিয়ার, যেটা দিয়ে আমরা ওয়েবসাইটটার এসইও করতে পারবো। তো এখন যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে এই যে প্লাগইনস থেকে অ্যাড নিউতে গিয়ে ইনস্টল করে নেবেন। এটা গত ক্লাসে দেখিয়েছি, সো আমি আর রিপিট করতেছি না। প্লাগইনস থেকে অ্যাড নিউতে যাওয়ার পরে ইয়স লিখে চার্জ দিলে আসবে, ইনস্টল নাওতে ক্লিক করবেন, তারপর অ্যাক্টিভেট করে নেবেন এবং ইনস্টল করার পরে এই যে এরকম করে ইয়স্ট এসইও, ওয়াইতে ইয়স্ট এসইও এই অপশনটা চলে আসবে। যখন আমরা অ্যাড করব ইয়স্ট এসইও প্লাগইনটা, যখন ইনস্টল করব তখন আমরা এটা দেখতে পাবো, ইয়স্ট এসইও নামে একটা অপশন চলে আসবে। আচ্ছা, ভিডিওটা আপলোড হয়ে গেছে, আমি লিংকটা একটু দিয়ে দিই আপনাদের। ভিডিওটা দিয়ে দিছি। ইয়স্ট এসইওটা অ্যাক্টিভ করার পরে ধরেন ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার এই পেজটা অপটিমাইজ করে দিতে হবে। ক্লায়েন্ট আপনাকে স্পেসিফিক ভাবে বলে দিল যে ডগ লাভার্স পেজটা অপটিমাইজ করে দিতে হবে, বিনিময়ে আমরা 10 থেকে $15 আমরা চার্জ করব। তো এই ডগ লাভার্স পেজটা অপটিমাইজ করার জন্য আমাকে যেটা করতে হবে, তার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের ডিটেলস নিতে হবে। এই যে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যেহেতু লগ ইন করতে হয়, সো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ক্লায়েন্টের থেকে নিতে হবে আমাদের এই অন পেজ এসইওর কাজ করার জন্য। মানে আপনারা যখন গিগ তৈরি করবেন, গিগ তৈরি করার সময় ক্লায়েন্টের থেকে রিকোয়ারমেন্টে দিবেন যে অ্যাডমিন প্যানেলের ইনফরমেশন গুলা দেওয়ার জন্য বলবেন। গিগ তৈরি করার সময় রিকোয়ারমেন্টে মানে এই কাজটা করার জন্য আমাদের কি কি লাগবে, অ্যাডমিন প্যানেলের ডিটেলস লাগবে। সো অ্যাডমিন প্যানেলের ডিটেলস আমরা নিয়ে নিব। তো এখন এভাবে তার ওয়েবসাইটে লগ ইন করার পরে আমরা যেটা করব, যে পেজটা অপটিমাইজ করতে বলবে, যেমন এই পেজটা যদি অপটিমাইজ করতে বলে তাহলে এই পেজের এডিট অপশনে যাব। এই যে এডিট ক্লিক করলাম, তাহলে এই অবস্থা কেন চলে আসে দেখেন। আচ্ছা, লোড হোক। লোড কমপ্লিট। এই যে পেজ ডগ লাভার্স পেজের নাম, এবং এডিট অপশনে আসার পরে মানে এডিট অপশনে ক্লিক করার পরে এরকম একটা ড্যাশবোর্ড পাবো আমরা। তো এরকম ড্যাশবোর্ড পাওয়ার পরে এই জায়গাটায় অপটিমাইজ করতে হবে।
এখানে এ টু জেড যেটা দেখতেছেন এই জিনিসটাই আমাদের অপটিমাইজ করতে হবে। তো এখন এটা অপটিমাইজ করার জন্য, অন পেজ এসইও করার জন্য এই পেজটাকে আমরা যেটা করব, ক্লায়েন্ট কিন্তু বলে দিবে আপনাদের যে কোন পেজটা সে এসইও করতে চায়, আপনাকে বলে দিবে, এবং সে কোন কিওয়ার্ড দিয়ে তার পেজটা অপটিমাইজ করতে চায় এটাও বলে দিবে। তো এখন অপটিমাইজ করার জন্য ক্লায়েন্ট আমাদের কি কি দিল, ইউজার নেম, অ্যাডমিন প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিল, পাশাপাশি এই কিওয়ার্ডটা দিল, যে কিওয়ার্ড দিয়ে আমাদের অপটিমাইজ করে দিতে হবে। তো ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিবে ওই কিওয়ার্ডটা একটু নিচে নামে, এই যে ফোকাস কিপ্রেস, ফোকাস কিপ্রেস যেটা আছে ওইটাতে আমাদের অ্যাড করতে হবে। ক্লায়েন্ট যদি সাপোজ আমি দিই, ক্লায়েন্টের টার্গেট করা কিওয়ার্ড যদি ডগ ট্রাভেলস হয়, তাহলে ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিবে ওই কিওয়ার্ডটা এই জায়গায় বসাতে হবে, ডগ ট্রাভেলস বসাবেন। যে কিওয়ার্ডটা দিবে ফোকাস কিপ্রেসে কিওয়ার্ডটা বসাতে হবে, কারণ এই কিওয়ার্ডটা দিয়েই গুগল যেন এই পেজটাকে চিনে, ডগ লাভার্স পেজটাকে, এই যে এই জিনিসটাকে। এখানে ডগ লাভার্স নাই কেন, এটা কি কেটে দিছি আমি? ডগ লাভার্স, আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি। এই যে এভাবে যখন কোনো একটা ক্যাটাগরি আমরা দেখব, এখানে ডগ লাভার্স থাকবে, সো ওই পেজটা যেন চিনে গুগল, এই জন্য আমরা এইটা এডিট করতেছি, মানে কাস্টমাইজ করতেছি। এই যে ডগ, ডগ ট্রাভেলস না, ডগ লাভার্স। স্যার ক্লায়েন্ট কি একটাই মানে কিওয়ার্ড দিবে নাকি অনেকগুলা দিবে? ক্লায়েন্ট এটা যদি তার ইয়োস্ট এসইওটা যদি পেইড ভার্সন না থাকে, সে একটাই কিওয়ার্ড দিবে। যেটা দিবে, যে কিওয়ার্ডটা দিয়ে সে এই পেজটাকে র্যাঙ্ক চায়, এই ডগ লাভার্স পেজটাকে, ওই কিওয়ার্ডটা এই জায়গায় বসাতে হবে। এখন বসানোর পরে দেখেন এ কিন্তু কি সেট এসইও স্কোর সেট দেখাচ্ছে। তা এখন এসইও স্কোর সেট দেখানোর কারণ হচ্ছে আমাদের কিওয়ার্ডটা বসানোর পরে আমি যদি কেটে দিই, দেখেন এটাতে এসইও স্কোর কিচ্ছু দেখাচ্ছে না, এই জায়গায় আইকনটাতে দেখেন ব্ল্যাঙ্ক। তো এখন আমি কিওয়ার্ডটা, আমার টার্গেট করা কিওয়ার্ডটা বসানোর পরে ডগ লাভার্স ক্লিক বসানোর পরে দেখেন এটা সেট দেখাচ্ছে, মানে এসইও স্কোর এখনো পর্যাপ্ত না, আমাদের এসইও স্কোরটা ভালো না, যার কারণে এটা সেট দেখাচ্ছে। এটা গেল। এরপরে যেটা করতে হবে, এখানে এই জায়গায় আমাদের একটা ডেসক্রিপশন দিতে হবে, মানে ডগ লাভার্স নিয়ে একটা ইনফরমেশন দিতে হবে, যেন এই ইনফরমেশন দিয়ে গুগল যেন বুঝে যে এই পেজের মধ্যে ডগ লাভার্স নিয়ে কথাবার্তা আছে, যার কারণে কেউ যখন ডগ লাভার্স লিখে সার্চ করবে, মানুষ যেন এই পেজটাকে পায়। এই জন্য এইভাবে সঠিক ইনফরমেশন দিতে হবে ডগ লাভার্স নিয়ে। তো এখন ক্লায়েন্ট অবশ্যই আপনাকে যে কিওয়ার্ডটা দিবে ওই কিওয়ার্ডটা অবশ্যই লো কম্পিটিশনের কিওয়ার্ড হবে। আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ শিখছি, তো আমরা জানি যে কিভাবে লো কম্পিটিটিভ কিওয়ার্ড পাওয়া যায়। আর ক্লায়েন্টের যদি কিওয়ার্ড রিসার্চ করা না থাকে, তাহলে যেটা করতে হবে, ওইটার জন্য সে যদি বলে যে আপনাকে কিওয়ার্ডটা রিসার্চ করে দিতে হবে, তাহলে ওইটার জন্য আপনার আলাদা চার্জ করতে হবে। এটা কিন্তু
অন পেজ এসইওর ভিতরে আপনি কিওয়ার্ডটা রিচার্জ করে দিতে পারবেন না। এটা আলাদা কাজ। ক্লায়েন্টের যদি টার্গেটেড কিওয়ার্ড না থাকে পেজটা অপটিমাইজ করার জন্য, তাহলে এটার জন্য আপনি এক্সট্রা চার্জ করবেন এই কিওয়ার্ডটা রিচার্জ করার জন্য। গেল। তো এখন এই টার্গেট করা কিওয়ার্ডটা দিয়ে এখানে ইনফরমেশন দিতে হবে এবং ইনফরমেশনের মধ্যে ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে কিওয়ার্ডটা থাকতে হবে। মানে ধরেন একটু গুগল করি আমি, ডগ লাভার্স। স্যার এই ইনফরমেশন গুলা গুগল থেকে এনে দিলে তো হবে? না না, হবে না। এটা জাস্ট হবে না? আপনাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। এটা ইউনিক হতে হবে, এটা কপি করা যাবে না। ধরেন এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, সাপোজ। এখন এইখানে প্রথম প্যারার মধ্যে আমাদের যেটা দেখতে হবে, ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিছে ডগ লাভার্স, এই ডগ লাভার্স কিওয়ার্ডটা প্রথম প্যারাগ্রাফের মধ্যে আসে কিনা এটা দেখতে হবে। যদি না থাকে তাহলে এটা এসইও ফ্রেন্ডলি হবে না। তো এখন ডগ লাভার্সটা আমি এক্সাক্ট ম্যাচ হওয়ার জন্য এই ড্যাশটা আমি কেটে দিলাম। সো এইটা ফার্স্ট প্যারাগ্রাফটা প্রয়োজনে এটা একটা হোক, এখান থেকে শুরু করে এতটুকু হোক। তারপরেও এখানে প্রথম প্যারাগ্রাফের মধ্যে ক্লায়েন্ট যে এখানে যে কিওয়ার্ডটা দিবে এই কিওয়ার্ডটা যেন প্রথম প্যারাগ্রাফের মধ্যে থাকে। সো ডগ লাভার্সটা আছে। এরপরে বাকিটা আপনি এই ডগ লাভার্স রিলেটেড ওয়ার্ড দিয়ে সুন্দর করে কিওয়ার্ডটা ধরেন লিখলেন। তো এখন নিচে নামার পরে চেহারাটা কিন্তু চেঞ্জ হয়েছে। শ্বেত কিছুক্ষণ আগে এটা লাল করে শ্বেত ছিল, এখন কিন্তু কালারটাও চেঞ্জ হয়েছে, একটু কি আগের থেকে একটু হাসি খুশি লাগতেছে। এখন যেটা করতে হবে, নিচে নামবেন। নিচে নামার পরে এখানে দেখেন এসইও টাইটেল স্ল্যাক মেটা ডেসক্রিপশন, এসইও টাইটেল এবং মেটা ডেসক্রিপশন দিতে হবে। তো এসইও টাইটেল এবং মেটা ডেসক্রিপশন কি? এটা হচ্ছে এই যে এই জিনিসটা,
দেখেন এখানে যে কালারিং করে এই যে ডগ লাভার ট্রুথস এনি ডগ ওনার উইল রিলেটেড টু সিম্পল মোস্ট, এইটা যেটা আছে এইটাই হচ্ছে এসইও টাইটেল। এবং এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যেটা আছে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি প্রথম পেজে কিন্তু এরকম করে এসইও টাইটেলও বলা হয়, এটাকে মেটা টাইটেলও বলা হয়। এরকম করে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন কিন্তু শো করে। এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি হয় নাই মেটা ডেসক্রিপশনটা, কারণ এটা হচ্ছে ডট ডট চলে আসছে। এই ডট ডট চলে আসার কারণে যেটা হয়েছে ভিজিটর কিন্তু সব ইনফরমেশনটা এই জায়গায় পড়তে পারে নাই। সব ইনফরমেশনটা আছে পড়ার জন্য তাকে এই জায়গায় ক্লিক করতে হবে। আমাদের মেটা ডেসক্রিপশন এমন ভাবে দিতে হবে ভিজিটর যেন এখান থেকেই মেটা ডেসক্রিপশনটা পড়তে পারে। তো এটা যদি সে পড়তে না পারে তাহলে ভিজিটরটা আর অন্য কোনো পেজের মধ্যে স্ক্রল করে তার ইনফরমেশনের জন্য। এই যে এটা কারেক্ট ওয়ে মেটা ডেসক্রিপশনটা, এই যে শুরু থেকে এখান পর্যন্ত কোনো ডট ডট নাই, মানে মেটা ডেসক্রিপশনটা এ টু জেড ভিজিটর পড়তে পারতেছে। তো এমন মেটা ডেসক্রিপশন দিবেন যেন এটা ডট 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 চলে না আসে। তো মেটা ডেসক্রিপশন দেওয়ার নিয়মটা হচ্ছে 150 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে আমাদের মেটা ডেসক্রিপশনটা তৈরি করতে হবে এই জায়গায়। এবং এই এসইও টাইটেল যেটা এটা এসইও ফ্রেন্ডলি হবে তখন আমরা যদি 50 থেকে 55 ক্যারেক্টারের মধ্যে এসইও টাইটেলটা দিই। এখন আমাদের পেজে মেটা মেটা ডেসক্রিপশন এবং এসইও টাইটেল সেট করা নাই, ডিফল্ট অবস্থায় এটা দেখাচ্ছে যে ডগ স্যার কত লাভার্স দিতে মাই হবে ব্লগ। স্যার? হ্যাঁ আমি বলতেছি, দেখেন ডগ লাভার্স মাই ব্লগ এটা ডিফল্ট অবস্থায় আছে, কিন্তু আমাদের এটা এসইও ফ্রেন্ডলি করতে হবে। তো টাইটেলটা এসইও ফ্রেন্ডলি করার জন্য মানে এসইও টাইটেল বা এসইও মেটা টাইটেল যাই বলেন না কেন, এটা এসইও ফ্রেন্ডলি হবে তখনই আমরা যখন 50 থেকে 55 ক্যারেক্টারের মধ্যে এটা তৈরি করব, তখন এটা এসইও ফ্রেন্ডলি হবে। তো এখন এসইও টাইটেল দেওয়ার জন্য আমি এগুলা ব্যাক স্পেস দিয়ে কেটে দিচ্ছি। এখন এসইও টাইটেলে যেটা দিতে হবে অবশ্যই টাইটেলের মধ্যে এই টাইটেলের মধ্যে ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিবে এই কিওয়ার্ডটা থাকতে হবে। ডগ লাভার্সটা টাইটেলের মধ্যে থাকতে হবে, তাহলে এটা গুগল চিনবে, না হলে চিনবে না। এখন ডগ লাভার্সটা মানে ডগ লাভার্স এই কিওয়ার্ডটা দিয়ে আপনাকে একটা টাইটেল তৈরি করতে হবে। তো ধরেন আমি দিলাম এখান থেকে নেই, এগুলা কিন্তু এই দুইটা কিন্তু এসইও ফ্রেন্ডলি না, দেখছেন এই যে ডট ডট চলে আসছে। এসইও ফ্রেন্ডলির জন্য স্যার লিমিটটা কত বলছিলেন? 50 থেকে 55 ক্যারেক্টার হতে হবে। শুধুমাত্র 50 থেকে 55? 50 থেকে 55 ক্যারেক্টার হতে হবে মেটা টাইটেল বা এসইও টাইটেল। তো ধরেন আমি দিলাম দেখেন দেখলে বুঝবেন। ডগ লাভার্স ইন ধরেন বাংলাদেশ, ডগ লাভার্স ইন বাংলাদেশ। তারপরে এই যে এখানে যা এডিট করতেছি এই জায়গায় কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখন সেপারেটর হিসেবে আমরা পাইপ সাইন ইউজ করব, এই যে এইটা অথবা ড্যাশ।
হয় ড্যাশ না হয় পাইপ সাইন, এই দুইটা ইউজ করবেন। এই দুইটা সেপারেটর হচ্ছে এসইও ফ্রেন্ডলি। এই দুইটা ছাড়া আর অন্য কোনো সেপারেটর ইউজ করবেন না। তারপরে স্পেস দিয়ে আমি দিয়ে দিলাম যে এখানে এখান থেকে যে কোনো একটা সেন্টেন্স জাস্ট আমি দিচ্ছি। ধরেন আমি এইটা দিলাম, এটা দিলে মেবি বেশি হবে, দেখি। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন এইটা বেশি লিখলে কি হয় দেখেন, এই যে লাল হয়ে গেছে, এটা আর এসইও ফ্রেন্ডলি হলো না। তো এই গ্রিন, রেড, অরেঞ্জ এই কালারটা ইয়োস্ট এসইও প্লাগইনটা অ্যাড থাকার কারণে ইয়োস্ট এসইও প্লাগইন বলে দিচ্ছে আমার টাইটেল এসইও ফ্রেন্ডলি হয়েছে কি হয় নাই। তো এখন আমি যদি দেখেন এতটুকু আমার লেখাটা থাকা অবস্থায় এটা কিন্তু অরেঞ্জ, হ্যাঁ, যে কালারে হোক না কেন এটা গ্রিন করতে হবে আপনাকে। এটা যদি গ্রিন না হয় তাহলে এসইও ফ্রেন্ডলি হবে না। যত আপনি এই জায়গায় কি করবেন লেখা লিখবেন তত এটা যাবে এবং একটা পর্যায়ে গিয়ে এইটা কি হবে গ্রিন হবে। তো গ্রিন হওয়ার পরে এতটুকু হলেও এসইও ফ্রেন্ডলি হবে আপনার লেখাটা, এবং আপনি যদি আরো লিখেন এতটুকু হলেও এসইও ফ্রেন্ডলি হবে। কিন্তু একটা যখন স্পেস বা একটা ওয়ার্ড পড়ার পরে এটা আর এসইও ফ্রেন্ডলি হবে না। এই যে, তো এখন মেন জিনিস হচ্ছে আপনাকে এইটাকে এমন ভাবে লিখতে হবে, আপনি প্রয়োজনে একটাই শুধু সেন্টেন্স দেন যাতে ওই সেন্টেন্সটা গ্রিন হয়। এই যে এতটুকু হলেও হবে আপনার এসইও ফ্রেন্ডলি। মোট কথা হচ্ছে আপনাকে দেখতে হবে যে এটা গ্রিন হচ্ছে কিনা। এটা যদি গ্রিন হয় তাহলে আমাদের টাইটেলটা এসইও ফ্রেন্ডলি হবে। আর অবশ্যই কি থাকতে হবে, মেইন কিওয়ার্ডটা ক্লায়েন্ট যেটা দিবে ফোকাস কিফ্রেজ ওই কিওয়ার্ডটা যেন এই জায়গায় থাকে। তো এটা আমাদের মনে রাখতে হবে। ধরেন এটা হচ্ছে আমাদের এই এসইও টাইটেল। তো এখন মেটা ডেসক্রিপশন এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি হয়ে গেছে। তো এখন মেটা ডেসক্রিপশন দেওয়ার জন্য যেটা করতে হবে, মেটা ডেসক্রিপশন দেওয়ার জন্য আমাদের এখানে যা কিছু লিখছি আমরা তার একটা সামারি লিখতে হবে। মানে কোন কোন বিষয়ের উপর এই পেজটাতে ইনফরমেশন দেওয়া হয়েছে ওই জিনিসটা এখানে উল্লেখ করে দিতে হবে 150 থেকে 55 ক্যারেক্টারের মধ্যে। এখন এটা লিখতে হলে অনেকেই যেটা ভুল করে ক্লায়েন্টের দেওয়া কিওয়ার্ডটা ফোকাস করে ডেসক্রিপশন লিখতে থাকে এই জায়গায়। এটা হবে না। মানে ক্লায়েন্টের দেওয়া কিওয়ার্ডটা দিয়ে আপনারা যদি বারবার সেন্টেন্স তৈরি করেন 155 ক্যারেক্টার পর্যন্ত তাহলে গুগল ওইটাকে স্প্যামিং হিসেবে ধরবে। এটা আগে আগে করতো এভাবে, কিন্তু বর্তমানে এসইওতে এভাবে করা যাবে না। যেটা করতে হবে বর্তমানে এই ডগ লাভার্স রিলেটেড কিওয়ার্ড দিয়েই আপনাকে এটা লিখতে হবে। ডগ লাভার্স রিলেটেড কিওয়ার্ড। তো এখানে আপনারা দেখেন ডগ লাভার্স রিলেটেড ইনফরমেশন আছে এই জায়গায়, অথবা সর্বোচ্চ আপনি একটা ইউজ করতে পারবেন ডগ লাভার্স। যদি একটা ইউজ না করেন বা একটার বেশি যদি ইউজ করেন তাহলে ওইটা এসইও ফ্রেন্ডলি হবে না এই জায়গায়। তো এখন ধরেন আপনি এটা কপি করলেন, এবার কপি করার পর দেখেন কি আছে। ধরেন এটা হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন।
কি হয়েছে দেখেন, এটা 155 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, যার কারণে এটা ফুল হওয়ার পরেও এসইও ফ্রেন্ডলি হয় নাই, মানে গ্রিন হয় নাই। তো এটা করার জন্য আমাদের অবশ্যই ক্যারেক্টার কমাতে হবে। এখনো হয় নাই, দেখেন অনেক বেশি লম্বা ডেসক্রিপশন হয়ে গেছে আমার। এই যে, এখন কিন্তু এটা কি হয়ে গেছে, এসইও ফ্রেন্ডলি হয়ে গেছে। এই যে, এখনো এসইও ফ্রেন্ডলি এটা। আমি যদি আমি যদি এতটুকু দিই তাহলে এসইও ফ্রেন্ডলি হবে না। এসইও ফ্রেন্ডলি হওয়ার জন্য অবশ্যই আমাকে এর থেকে একটা ওয়াট হলেও বেশি দিতে হবে। মোট কথা হচ্ছে এটা গ্রিন হতে হবে, এটা গ্রিন না হলেও এসইও ফ্রেন্ডলি হবে না। তো এসইও টাইটেল যেটা ওইটাও গ্রিন হলো, মেটা ডেসক্রিপশন যেটা ওইটাও গ্রিন হলো। আর এই গ্রিন কালারটা দেখাচ্ছে বা রেড কালারটা দেখাচ্ছে এসইও ফ্রেন্ডলি হচ্ছে কি হচ্ছে না, এটা দেখাচ্ছে কিন্তু ইওস্ট এসইও প্লাগইন। যদি ইওস্ট এসইও প্লাগইনটা যদি আমরা ওয়েবসাইটে ইনস্টল না করতাম তাহলে এই অপশনগুলো দেখাতো না, যার কারণে অন পেজ এসইও করার সময় আমাদের এসইওটা সঠিকভাবে হচ্ছে কিনা এই ইনফরমেশনগুলো ইওস্ট এসইও প্লাগইন আমাদের জানাবে। এরপরে একটু নিচে নামেন, নিচে নামার পরে এসইও অ্যানালাইসিস এই জায়গায় ক্লিক করবেন। এসইও অ্যানালাইসিসের মধ্যে ক্লিক করার পরে দেখেন এখানে গুড রেজাল্ট 8টা, ইমপ্রুভমেন্ট 2টা, আর প্রবলেম হচ্ছে 4টা। মানে এখানে যে 4টা প্রবলেম দেখাচ্ছে এই 4টা প্রবলেম ঠিক করতে হবে, মানে এইরকম গ্রিন হতে হবে। মানে এই প্রবলেমগুলা রেড আছে, এখন গ্রিন করতে হবে। তো গ্রিন করার জন্য প্রথমে যেটা করতে হবে, আউটবাউন্ড লিংক এবং ইন্টারনাল লিংক অ্যাড করতে হবে। নো আউটবাউন্ড লিংক অ্যাপিয়ার ইন দিস পেজ, নো ইন্টারনাল লিংক অ্যাপিয়ার ইন দিস পেজ। তো আউটবাউন্ড লিংক এবং ইন্টারনাল লিংক, আউটবাউন্ড লিংক হচ্ছে সেই জিনিস ভিজিটররা এখানে আসার পরে ডগ লাভার্স রিলেটেড যে কোনো একটা কিওয়ার্ডে ক্লিক করার পরে যেন আর একটা ডগ লাভার্স রিলেটেড ওয়েবসাইটে যেতে পারে। মানে আমাদের ওয়েবসাইট থেকে এমন একটা ওয়েবসাইটকে লিংক করব, ওই ওয়েবসাইট মানে এখান থেকে ক্লিক করে যেন ভিজিটর ডগ লাভার্স রিলেটেড ইনফরমেশন ওই ওয়েবসাইটে গিয়ে পায়। এরকম একটা ভালো সাইটের কি করতে হবে, লিংক দিতে হবে এই জায়গায়। তো এখন লিংক দিতে হলে ওইটাকে বলে আউটবাউন্ড লিংক, মানে হচ্ছে লিংকে ক্লিক করে আমার ওয়েবসাইটের বাইরে অন্য কোনো সাইটে চলে যাবে, এটা হচ্ছে এটা স্যার আউটবাউন্ড লিংক। এক্সটার্নাল লিংক নি স্যার, এটাকে কি এক্সটার্নাল লিংক বলে নাকি? হ্যাঁ, আউটবাউন্ড যেটা আউটবাউন্ড লিংক বা এক্সটার্নাল লিংক যাই বলেন না কেন, আউটবাউন্ড লিংকও বলা হয়, এক্সটার্নাল লিংকও বলা হয় এটাকে। তো এখন এরকম একটা ওয়েবসাইটের লিংক আমাদের অ্যাড করতে হবে। ইওস্ট এসইও প্লাগইন যেহেতু বলতেছে আপনার পেজের মধ্যে কোনো আউটবাউন্ড লিংক নাই এবং ইন্টারনাল লিংক নাই, তো এগুলো আমাদের অ্যাড করে দিতে হবে। ধরেন আউটবাউন্ড লিংক দেওয়ার জন্য
এই ওয়েবসাইটের লিংকটা আমরা কি যে এটা যেহেতু ডগ লাভার্স রিলেটেড, সো এই লিংকটাকে আমি আউটবাউন্ড লিংক হিসেবে দিব। আর এখানে অবশ্যই ট্রাই করবেন আপনারা ভালো ডিএপিএ বা ভালো একটা ওয়েবসাইটের লিংক দেওয়ার জন্য। মানে নর্মাল ছোট 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 ওয়েবসাইটের লিংক গুলাকে আপনারা এই আউটবাউন্ড লিংক হিসেবে আপনার ওয়েবসাইটে দিবেন না। আপনারা দিতে পারেন আপনাদের থেকে বেশি অথরিটি মানে বেশি ডিএপিএ আছে এরকম ওয়েবসাইটের লিংক দিবেন। তো এখন কপি করলাম এটা, ধরেন এইটা আমি কি করব আউটবাউন্ড লিংক হিসেবে আমার ওয়েবসাইটে অ্যাড করব। তো আমি এখানে দিলাম এটা কি রিলেটেড, ডগ লাভার্স রিলেটেড। সো আমি ধরেন এই কিওয়ার্ডের মধ্যে লিংক আপ করব, অবশ্যই রিলেটেড কিওয়ার্ড হতে হবে। এখানে যে কিওয়ার্ডের মধ্যে লিংক আপ করবেন ওই রিলেটেড ইনফরমেশন যেন এটা হয়। তো আমি জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে ভাইয়া ওয়েবসাইট গুলো চিনবো কিভাবে, ভালো ওয়েবসাইট কোনটা? ভালো ওয়েবসাইট যেটা চিনবেন ওইটা হচ্ছে আপনার ডিএপিএ ভালো এরকম ওয়েবসাইট থেকে, পপুলার ওয়েবসাইট থেকে নেবেন। সেটা হতে পারে উইকিপিডিয়া, উইকিপিডিয়া হতে পারে এরকম ভালো অথরিটি সাইট থেকে আপনাদের ইনফরমেশন রিলেটেড মানে ক্লায়েন্টের কিওয়ার্ড রিলেটেড টপিক কি করে ওইখান থেকে খুঁজে ওইটা লিংক আপ করবেন। সো ডগের মধ্যে যদি আমি লিংক আপ করতে চাই, ডগটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পরে এই যে ইনসার্ট লিংক এই জায়গায় এই যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে পেস্ট ইউআরএল, আমি যে এটা কপি করছি এই লিংকটা কপি করার পরে এই জায়গায় আমি পেস্ট করে দিব, দেওয়ার পরে এন্টার দিব। এবার দেখেন এটা কিন্তু লিংক আপ হয়ে গেছে। আচ্ছা এখানে এটা কিন্তু লিংক আপ হয়ে গেছে, এই যে লিংকটা এখানে ক্লিক করলে একটা লিংক চলে আসতেছে। তো এইটা দেওয়ার পরে দেখেন নিচে নামেন, প্রবলেম 4টা থেকে 3টা হয়ে গেছে, এখন একটা কমে গেছে। এখন বলতেছে ইন্টারনাল লিংক, আউটবাউন্ড লিংকটা চলে গেছে। ইন্টারনাল লিংক, তো ইন্টারনাল লিংকের জন্য ইন্টারনাল লিংক হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা পেজের লিংক, যে কোনো একটা পেজের লিংক বলতে অবশ্যই ডগ লাভার্স রিলেটেড একটা আর্টিকেলের লিংক দিতে হবে। ইন্টারনাল লিংকিং মানে যে লিংকে ক্লিক করলে আমার ওয়েবসাইটে থাকবে ভিজিটর অন্য একটা পেজে চলে যাবে। কিছুক্ষণ আগে যেটা অ্যাড করলাম লিংকটা ওইটা হচ্ছে ওইখানে ক্লিক করলে ভিজিটররা আরেকটা ওয়েবসাইটে চলে যাবে। কিন্তু এখন এই একটা লিংক অ্যাড করব এখানে, যে লিংকটা আমার ওয়েবসাইটে থাকবে কিন্তু অন্য পেজে চলে যাবে। তো ডগ লাভার্স রিলেটেড অবশ্যই এই টপিকের সাথে যায় এরকম একটা পেজের লিংক আপ করতে হবে। তো এখন ধরেন আমি এখান থেকে এটা ডগ ট্রাভেল, ধরেন এই আর্টিকেলটা লিংক আপ করব আমি। এই আর্টিকেলের লিংক হচ্ছে এইটা, কপি করলাম। কপি করার পরে ধরেন আমি দিলাম কোনটাতে দিব লিংক আপ, কোনটাতে করব, ধরেন এইটা। ক্লিক করার পরে লিংকে ক্লিক করলাম এবং এইটা পেস্ট করে দিলাম, তারপরে এন্টার দিলাম। এটা কিন্তু আমার ওয়েবসাইটের লিংক মানে আর্টিকেলের লিংক, ইন্টারনাল লিংক,
যেটাতে ক্লিক করলে এই ভিজিটররা আমার ওয়েবসাইটের এই আর্টিকেলের মধ্যে চলে যাবে। তো দেওয়ার পরে প্রবলেম গুলা দেখেন, এই যে এখন হাসি খুশি হয়ে গেছে, এসইও এখন হাসি খুশি হয়ে গেছে এবং প্রবলেম আছে দুইটা। তো এই দুইটা কি কি? কি ফ্রেজ ইন সাবহেডিং। স্যার ইন্টারনাল আর এক্সটার্নাল যে দিলেন স্যার, দুইটা তো স্যার, সেম ভাবে দিলেন, হুম, দুইটা তো 7টা বাজে সেম স্যার। ভাবে দিলেন এই যে লিঙ্ক। হ্যাঁ আমার এখন করতে হবে, বুঝি নাই। দুইটা দিলাম, সেম ভাবেই তো দুইটা দিলেন, এবার একটাতে হ্যাঁ। মানে এক্সটার্নাল, একটাতে ইন্টারনাল, মানে এটা হুম। কিভাবে হলো? একটাতে আমার হ্যাঁ। পেজে রবে, আর আমার ওয়েবসাইটে রবে, আর একটাতে বাইরে চলে যাবে। লিঙ্কটা বাইরেটা দেওয়া, লিঙ্ক এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইটা দিতে হবে। দুইটা না দিলে আপনার পেজটা এসইও ফ্রেন্ডলি হবে না এবং প্রবলেম থাকবে। ক্লায়েন্টের কাজ যখন করবেন এরকম প্রবলেম একটাও থাকতে পারবে না। প্রবলেম একটাও যদি দেখায় তাহলে ক্লায়েন্ট সন্তুষ্ট হবে না। এখনো দুইটা প্রবলেম সলভ করতে হবে আমাদের। এক হচ্ছে মোর কি ফ্রেজ অর সিনোনিম ইন ইউর S2 and S3 সাবহেডিং। সাবহেডিং এর মধ্যে এই যে বেসিক কিওয়ার্ড ইউজ করা হয়েছে, মানে আমাদের টার্গেট করা কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড সাবহেডিং এর মধ্যে ইউজ করা হয়েছে বেশি। এই যে ডগ, এই যে এগুলার কারণে এগুলা কিন্তু রিমুভ করতে হবে আমাদের। মানে এখানে যা কিছু বলবে পরে আপনাকে বুঝতে হবে। এখানে পরে দেখবেন কি বলতেছে, এটা পরে ওই জিনিসটা ফিক্স করতে হবে। এরপরে 2 নাম্বার হচ্ছে ইমেজের অল্টার অ্যাট্রিবিউটস, নো ইমেজ অ্যাপিয়ার অন দিস পেজ। মানে এই পেজের মধ্যে আমরা কিন্তু এখনো ইমেজ অ্যাড করি নাই। ইমেজ অ্যাড না করলে এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি হবে না। সো এটা যখন ইমেজ অ্যাড করব ওইটা চলে যাবে প্রবলেমটা। এবং এখানে যে কিওয়ার্ড গুলা বেশি ফোকাস করা হয়েছে, এই যে নিচে নামেন, এই যে এইটা এবং এইটা যখন আমরা সাবহেডিং গুলা ঠিক করব এবং ইমেজ একটা এই যে সেট পিকচার ইমেজ, এটাতে যখন ইমেজ আপলোড করব এই প্রবলেম দুইটা চলে যাবে। এবং এই প্রবলেম দুইটা চলে যাওয়ার পরে ইমপ্রুভমেন্ট দুইটা করতে হবে। ইমপ্রুভমেন্ট কি কি? মেটা ডেসক্রিপশন লেন্থ। মেটা ডেসক্রিপশন বলতেছে টু শর্ট। মেটা ডেসক্রিপশন কোনটা? মেটা ডেসক্রিপশন হচ্ছে মেটা ডেসক্রিপশন হচ্ছে এইটা, নিচে স্যার, টাইটেলের নিচে। এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, বেশি শর্ট হয়ে গেছে বলতেছে। তো এটা আরো যদি আমি কয়েকটা ওয়ার্ড ইউজ করি তাহলে এটা কি হয়ে যাবে? সলভ হয়ে যাবে। আচ্ছা একটু দাঁড়ান, আমি শেষ করে দিব। ভাইয়া, এই মেটা ডেসক্রিপশন তারপর কন্টেন্ট বা আর্টিকেল ওইগুলা কি আমাদের ক্রিয়েট করতে হবে না ক্লায়েন্ট দিবে? ওয়েট করেন, ওয়েট করেন। এগুলো আমাদের মনে হয় ক্রিয়েট করতে হবে। ক্লায়েন্ট তো শুধু কিওয়ার্ড দিবে আপনাকে। মানে মেটা ডেসক্রিপশন এবং এই ডেসক্রিপশন গুলা ক্লায়েন্ট দিবে কিনা, এগুলা ক্লায়েন্ট দিবে না। এটা আপনাকে এসইও ফ্রেন্ডলি করে তৈরি করতে হবে। এই জন্যই বললাম মিনিমাম $10 থেকে $15 এবং তার থেকে বেশি চার্জ করতে হবে। কারণ এগুলা লিখতে হলে আমাদের কিন্তু শ্রম দিতে হবে। তাছাড়া এখানে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন যেটা দিবেন এটা অবশ্যই আপনাকে কিওয়ার্ডটা ক্লায়েন্ট যেটা দিবে ওই জিনিসটা মাথায় রেখে তৈরি করতে হবে। যার কারণে ক্লায়েন্ট কিন্তু জানে না যে
যে কিভাবে লিখলে এসইও ফ্রেন্ডলি হবে টাইটেল এবং ডেসক্রিপশন সে কিন্তু জানে না। তো এখন আমাদের এই জিনিসগুলা একজন এসইও এক্সপার্ট হিসেবে এই জিনিসগুলো আমাদের নিজেদেরই করতে হবে। এই জন্য পারলে 10 বা 15 থেকে বেশি চার্জ করবেন। ভাইয়া কম মানে না। ওইগুলা এখন ইউনিক ভাবে লিখবো কিভাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ইউনিক হতে হবে। ইউনিক ভাবে লিখবো কিভাবে? ইউনিক ভাবে আপনাকে লিখতেই হবে। কিওয়ার্ডটা ফোকাস করে ইউনিক ভাবে লিখতে হবে। অন্যরা কিভাবে এতো ইংলিশ ফোকাস কিভাবে করছে পারবো স্যার? ইংলিশে স্যার তো এমনি ঘাম জোরে, ইংলিশে তো এমনি গাম জোরে স্যার। এত মানে বুঝি নাই। এত কন্টেন্ট নিজে নিজে কিভাবে করবো ওইটাই। যেটা করতে হবে আপনাকে সহজ হিসাব, এই ডেসক্রিপশনটা 200 বা 300 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন কি করবেন, আর্টিকেল রাইটার একটা হায়ার করে নিবেন, তাহলে হয়ে যাবে। এইটার উপরও ক্লায়েন্টের ভিন্ন মত থাকতে পারে যে ডেসক্রিপশনটা ক্লায়েন্ট যদি বলে এটা 1000 ওয়ার্ডের হতে হবে, ধরেন এটা বললো যে 1000 ওয়ার্ডের হতে হবে, তখন অবশ্যই আপনাকে এটা 1000 ওয়ার্ডের জন্য আপনাকে মিনিমাম $15 এক্সট্রা রাখতে হবে। এটা রাইটারকে দিতে হবে আপনার, এবং আপনার কাজের জন্য $10 অথবা $15 নেবেন। আপনার কাজের জন্য বলতে কোনটা? এই যে এইটা সবগুলা যে গ্রিন করে দিচ্ছেন, এই কাজের জন্য আপনাকে $10 থেকে $15 নিতে হবে। তো এভাবেই আমরা কি করব, একটি পেজ অপটিমাইজ করব, এবং অপটিমাইজ করার পরে কাজটা ডেলিভারি দিব হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে, এই যে এখান থেকে এতটুকু যখন সবগুলা গ্রিন হবে তখন এভাবে স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে আমরা কাজটা সাবমিট করে দিব। ক্লিয়ার?